বই, আমরা বই পড়তে চাই, কিন্তু প্রশ্ন হলো কি বই পড়ব। যদি আমার কথা জানতে চান তাহলে আমি বলবো আমার বই পড়া শুরু হয়েছে গোয়েন্দাগিরি দিয়ে। তখন আমরা 3 গোয়েন্দা থেকে শুরু করে অনেকের বই পড়েছি, তবে যে বইটি আমাকে সবচেয়ে বেশি আলোড়িত করেছে সেটি হলো লিও টলস্টয়ের একটি গল্প, হাউ মাচ ল্যান্ড ডাজ এ ম্যান রিকোয়ার। সত্যিই তো একজন মানুষের বেঁচে থাকার জন্য কতটা জমি দরকার। আমার প্রশ্ন হলো যে একটি বই যখন আমরা পড়বো সেখানে কি শুধু চিত্ত বিনোদন হবে? আমরা কি সেখান থেকে কিছুই শিখবো না? অথচ একটি ভালো বই মানে সেটা অবশ্যই শিক্ষণমূলক এবং সেখানে বিনোদনেরও ব্যবস্থা থাকবে। অর্থাৎ ভালো লাগা, ভালোবাসা এবং শিক্ষা, এগুলো যে সমস্ত বইয়ে পাওয়া যায়, মোটা দাগে আমরা বলতে পারি সেসব বই পাঠযোগ্য এবং অবশ্যই জনপ্রিয়তা লাভ করে। বই ভালোবাসি তোমারে নেক্সাস টেলিভিশনের আয়োজন। আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার, আপনাদের স্বাগত জানাই। আর আমাদের সঙ্গে সহযোগিতায় রয়েছে নিউট্রিলাইফ এবং pbs.com.bd। যারা অন্য বিষয়ে কাজ করে, অনেকে সায়েন্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়ে, আমার পাঠ্যর এরিয়া হচ্ছে যেটা জীবন গঠনমূলক। আর পেশায় আমি যেহেতু শিক্ষক, আমি শিক্ষকতা শুরুর প্রথম থেকেই চেষ্টা করতাম ছেলেদের সাথে কথা বলতে, যে পাঠ্যপুস্তক এবং জ্ঞান অর্জনের পাশাপাশি যেন কিছু মূল্যবোধ জীবনের জন্য শিখতে পারে। তো সেটাই হচ্ছে আমার মূল্যবোধ ভিত্তিক পড়ালেখার জীবন শুরু বলতে পারেন। আর যদি আরও বিশদভাবে বলতে হয় তাহলে আমি যখন এই বিদ্যালয়ে 2004 সনে আসি শিক্ষক হিসেবে, তারপরে ভাইস প্রিন্সিপাল, পরে প্রিন্সিপাল, আমরা এখানে চেষ্টা করেছিলাম মূল্যবোধ একটা সাবজেক্ট ঢোকাতে। চেষ্টা করেছি, কিন্তু ইভেন্চুয়ালি সেটা সম্ভব হয় না, কারণ ছাত্ররা মূল্যবোধ ভিত্তিক পড়াশোনা করতে আগ্রহী না। তারা চায় যেটা পড়লে বেশি নাম্বার পাবে সেটা। এই ক্রাইসিসটাকে আমরা কীভাবে উত্তরণ করতে পারি? গার্ডিয়ানরা কী করতে পারে? আমার গবেষণা করতে গিয়ে, গবেষণার কারণে আমাকে অনেক পিছনে ফিরে তাকাইতে হয়েছে যে বাংলাদেশের মানুষ কেন মুখস্থ নির্ভর বা নাম্বারমুখী। তো সেখানে গিয়ে আমি যেটা দেখেছি যে আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সূচনা লগ্ন থেকে যুগ যুগ ধরে ব্রিটিশ শাসন, তার আগের যে ইসলামিক শাসন, বৌদ্ধ শাসন, হিন্দু শাসন, তখন থেকেই আমাদের শিক্ষা ব্যবস্থাটা অন্যেরা পরিচালনা করেছে। আমাদের স্বাধীনতা ছিল না যে আমরা আমাদেরটা আমাদের মতো করে সাজাবো। তো সেইটা একটা কারণ হতে পারে যে আমাদের ছেলেমেয়েরা অনেকটা ওই মুখস্থ নির্ভর বা নাম্বার নির্ভর। আমাদের বাংলাদেশের যে শিক্ষা নীতি হয়েছে, যেটা 72-এ হয়েছে, পরে 2010-এ হয়েছে, উভয় শিক্ষানীতিতেই কিন্তু চরিত্র গঠন, মূল্যবোধের কথা বলা হয়েছে। কিন্তু আমিও ঠিক সুস্পষ্ট না যে কীভাবে সেটা সম্ভব, কিন্তু আমি নিজেও শিক্ষক হিসেবে সবসময় চাই আমার ছেলেরা ভালো রেজাল্ট করুক। কিন্তু পাশাপাশি আমি ছেলেদের দুইটা কথা বলি, আমি দেখতে চাই সবচেয়ে সেরা ছাত্র এবং সবচেয়ে সেরা মানুষ। আমাদের পবিত্র ক্রুশ সংঘের প্রতিষ্ঠাতা ফাদার মরো, ওনার একটা কথা আমি সবসময় বলি। উনি বলেছিলেন যে আমাদের সমাজে অনেক বুদ্ধিমান মানুষ আছে, কিন্তু মূল্যবোধ সম্পন্ন মানুষের সংখ্যা কম। তাহলে ওই জায়গা থেকে আমি চেষ্টা করছি যে শিক্ষাটাকে কিভাবে মূল্যবোধ এবং মেধার দুইটার সমন্বয় ঘটানো যায়, এবং সেটা আমার মনে হয় বর্তমান বিশ্বের জন্য, বাংলাদেশের জন্য তো নিশ্চয়ই, বর্তমান বিশ্বের জন্য খুবই জরুরি। কিন্তু এখন আমরা যেটা দেখছি যে আমরা শুধু ভালো রেজাল্টই খুঁজছি, মেধাবী, কিন্তু তারা কিন্তু জাতি বা দেশ গঠনে খুব ভূমিকা রাখতে পারছে না। এক্ষেত্রে আপনি কি বলবেন? আমরা অনেক সময় মনে করি যে এডুকেটিং মানে শিক্ষা। এডুকেটিং মানে শিক্ষা নয়, এটা একজন মানুষকে সক্ষম করা, জাগ্রত করা যে কি ভালো কি মন্দ সেটা আমি চিহ্নিত করতে পারবো, আর সেই আঙ্গিকে সিদ্ধান্ত নিতে পারবো। তাহলে আমরা আমাদের ছেলেমেয়েদের সিলেবাস ভিত্তিক, কারিকুলাম ভিত্তিক পড়াশোনা করিয়ে
নাম্বার ভিত্তিক শিক্ষিত করতে পারছে, কিন্তু শিক্ষা যে একটা মানুষকে ক্ষমতায়ন করে যে তুমি তোমার জীবনের, দেশের, পরিবারের ভালোর জন্য সিদ্ধান্ত নেবে, সেই জিনিস অনেক সময় হয়ে ওঠে না। তো এইটাই একটা কারণ যে যখন ছেলেরা বা মেয়েরা পড়াশোনা করে তারা তাদের ফোকাস হচ্ছে একমাত্র যে আমি কিভাবে ভালো রেজাল্ট করব। আর এটার জন্য আসলে শুধু ছেলেমেয়েরা বা শিক্ষা ব্যবস্থা দায়ী না, শিক্ষাটা একটা প্রধান কাজ হচ্ছে এডুকেশন ফর মার্কেটিং। তাহলে মার্কেটে যে এডুকেশনের চাহিদা বেশি সেটাই ছেলেমেয়েরা পড়াশোনা করে। এখন মার্কেটে যদি এরকম হইতো যে বিভিন্ন কোম্পানি ভালো মানুষ খুঁজতেছে, তাহলে তখন ভালো মানুষ এবার চেষ্টা করতো। এখন সেই জিনিসটা হয়তো সেখানে অনুপস্থিত। তাহলে আমি যেটা মনে করতাম যে আমাদের দেশে, আমি একটা শব্দ ব্যবহার করি, 360 ডিগ্রি অ্যাঙ্গেল। একজন ছেলে বা মেয়ের আবেগিক শিক্ষা, মানসিক শিক্ষা, শারীরিক ফিটনেসের শিক্ষা, তারপর মেধার শিক্ষা, সবগুলোর সমন্বয় ঘটাতে হবে, না হলে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হবে না। আর শিক্ষার কিন্তু একটা প্রধান লক্ষ্য হচ্ছে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তৈরি করা। হ্যাঁ, যেমনটা আমাদের স্বামী বিবেকানন্দ বলেছেন, একটা কথা আমি মনে রাখি যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের মধ্যে কিন্তু দেবত্ব রয়েছে, এটাকে আমরা যখন স্ফুরণ ঘটাই তখন কিন্তু শিক্ষাটা খুব অর্থপূর্ণ হয়ে ওঠে, নয় কি? এই যে আমরা যে কথাগুলো বলছি এতক্ষণ, সেটা হোক পাঠ্যপুস্তক, হোক পাঠ্যপুস্তকের বাইরে, আমি যত পড়ব তত জানব, আর ততই মানুষ হিসেবে আমি আরও বেশি মানবিক হব এবং আমার জ্ঞানের প্রসারতা বাড়বে এবং গভীরতা বাড়বে। কিছু ভিন্ন ধরনের বই পড়া দরকার যেটা মানুষকে মানবিক হতে সাহায্য করে। বিভিন্ন লেখক আছে, জীবন গঠনের বিষয় আছে। আর আরেকটা বিষয় আছে যেটা আমি মনে করি যে আমরা সবাই ফিলোসফার না, মানে এক্সপার্ট না, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিগত ফিলোসফি আছে। যেই মানুষের ব্যক্তিগত ফিলোসফি নাই, সে জীবনে কিন্তু কখনো উপরে উঠতে পারবে না, বড় কিছু হতে পারবে না। আর এই ব্যক্তিগত ফিলোসফিটাই মানুষকে সাহায্য করে সিদ্ধান্ত নিতে যে আমি কী হব, কিভাবে হব, আমি কোথায় যাব। তাহলে এই ফিলোসফিটা গড়ে ওঠে যে যত বেশি পড়বে, যে যত বেশি জানবে, সেটার উপর ভিত্তি করে তার। হ্যাঁ, যেমনটা আমরা সক্রেটিসকে বলতে শুনেছি, নো দাই সেলফ, আত্মানং বৃদ্ধি। অর্থাৎ যখন সে নিজেকে অ্যাসেস করতে পারবে তখন কিন্তু ফিলোসফিটা তৈরি হয়। ইভেন একজন যদি থিফ, চোরও হয়, তারও কিন্তু একটা ফিলোসফি আছে যে আমি এইভাবে এই কাজটা করব। হ্যাঁ, অ্যারিস্টটল একটা কথা বলছিলেন, সেটা হচ্ছে এরকম যে এডুকেটিং মাইন্ড উইদাউট এডুকেটিং হার্ট ইজ নো এডুকেশন। উনি যেটা বলতে চাইছে যে আমার শুধু বুদ্ধি বাড়ালে হবে না, পাশাপাশি আমাদের হৃদয়বৃত্তিগুলো যেটা আছে, স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, শান্তি, সম্প্রীতি, ইন্টিগ্রেশন, সহানুভূতি, এগুলো অর্জন করতে হবে। তাহলে এই জিনিসগুলো অর্জন করতে হইলেও আমার মনে হয় পড়ার চেয়ে বড় হাতিয়ার নাই। আমরা ক্লাসরুমে, আমি শিক্ষক হিসেবে বলি, আমরা ক্লাসরুমে যখন পড়াই আমাদের ফোকাস থাকে যে তোমার এই কন্টেন্টটুকু পড়তে হবে, এটুকু পড়ে তুমি পরীক্ষায় লিখবে, পাস করবে। যদিও এখন নতুন শিক্ষা ব্যবস্থায় কিছু নতুন জিনিস যুক্ত হয়েছে, অভিজ্ঞতামূলক শিক্ষণ এবং কার্যক্রমমূলক শিক্ষণ। তবে আমাদের এই বিদ্যালয়ে আমরা এটা মনে হয় এখন থেকে আরও 10-12 বছর আগে থাকতেই সেটা শুরু করছি। আমাদের প্রায় 15-16টার মতো ক্লাব আছে। ক্লাবগুলোর মাধ্যমে বিভিন্ন অ্যাক্টিভিটিস করি, যাতে ক্লাসরুমের ছেলেরা যে শিক্ষাটা পাচ্ছে এটা প্র্যাকটিক্যালি ব্যবহার করতে পারছে, জীবনমুখী শিক্ষার কিছু অংশ হয়। আর আমাদের এখানে একটা ক্লাব আছে, যেমন জোসেফাইড রিডিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাব। তাহলে তাদের একটা কাজ হচ্ছে ছেলেরা যেন বেশি পড়াশোনা করে এবং মনে হয় আপনি সারা বছর ব্যাপী যেটা হবে সেটা একটা বইও বের করতে চাচ্ছেন, এরকম একটা ম্যাগাজিন টাইপের। আমাদের একটা প্ল্যান আছে, আমরা কিছু ছেলেদের তৈরি করছি যে যদি তাদের লেখা দিয়ে একটা বই প্রকাশ করা যায়। সেন্ট জোসেফ স্কুল এমন একটা জায়গা যেটা কিনা একটা হোলিস্টিক্যাল একটা অ্যাপ্রোচ আছে, একটা স্টুডেন্টকে সে কিন্তু একটা জীবন ঘনিষ্ঠ একটা শিক্ষা দিচ্ছে। এক্ষেত্রে আপনার কী কী ধরনের ইনোভেটিভ আইডিয়া এখানে প্রয়োগ করা হয়? আসলে এটাকে ঠিক ইনোভেটিভ বলবো না, যেমন আমাদের স্কুলের যে মটো বা মৌলিক কথা, সেটা হচ্ছে অ্যাডভান্সিং ইন উইজডম অ্যান্ড ভার্চু। উইজডম হচ্ছে মেধা, ভার্চু হচ্ছে হিউম্যান কোয়ালিটিস। তাহলে আমাদের স্কুলের টোটাল প্রোগ্রাম অ্যাজ হোল, যে আমরা রেগুলার ক্লাস করি, রেগুলার পরীক্ষা নিই, পাশাপাশি ছেলেদের বিভিন্ন কাজে যুক্ত করি যেন তারা এই জীবনমুখী ওই জিনিসটা পায়, যে ক্লাসরুমে পড়ার পাশাপাশি জীবনের কিছু অভিজ্ঞতা অর্জন করা, মূল্যবোধ অর্জন করা, বিভিন্ন গুণাবলী অর্জন করা। যেমন এই ক্লাবগুলোর মাধ্যমে
আমাদের এখানে কাজগুলো হয় ক্লাবের প্রেসিডেন্ট ছাত্ররা, জেনারেল সেক্রেটারি ছাত্ররা, তারা কাজ করে লিডারশিপ স্কিল অর্জন করছে, সততা অর্জন করছে, ইন্টিগ্রিটি অর্জন করছে, তারা পরবর্তী পর্যায়ে তাদের জীবনে সেটা কাজে লাগাতে পারে। তাহলে আপনি যেটা বলছেন আমি ঠিক সৃজনশীল বলবো না, দিস ইজ আওয়ার রেগুলার প্রোগ্রাম। যেভাবে যেটাই বলেন, পড়াশোনা করার পাশাপাশি বাইরের বই পড়ার বিকল্প নেই, আমাদের পড়া উচিত এবং উৎসাহিত করা উচিত ব্রাদার, ছাত্রদের। এমন কোনো একটা বইয়ের নাম বলবেন যেটি আপনার জীবনকে পাল্টে দিয়েছে? আপনি তো অনেক বই পড়েছেন, কোন বইটি স্পেসিফিক্যালি বলতে চান? একটা হচ্ছে ইউ ক্যান উইন, শিপ খেরার, রিডিসকভারিং ইউর সেলফ, হাইলি ইফেক্টিভ পিপল, হাইলি ইফেক্টিভ টিনেজার, ডিজাইনিং ইউর লাইফ, এই ধরনের কিছু। তবে আমার বেশিরভাগ পাঠ্যপুস্তকই ইংরেজি, আমি খুব বেশি ইংরেজি পারি সেটা বলবো না, কিন্তু ইংরেজি ইংরেজি বই পড়তে? পড়তে আলাদা একটা চার্ম পাওয়া যায়। যেটা তো আমি খুব লাকি যে আজকে আমাদের অনুষ্ঠানের তরফ থেকে আপনাকে শ্রদ্ধা জানানোর জন্য একটা ইংরেজি বই নিয়ে এসেছি, এবং এটা আমাদের দেশের মুক্তিযুদ্ধের উপরে লেখা, স্ট্রাইকিং দ্য শ্যাডোজ, অ্যান্ড লাকিলি ইট ইজ রিটেন বাই মি। ব্রাদার, আমাদের তরফ থেকে আপনাকে শ্রদ্ধা। অনেক ধন্যবাদ। গুড বুকসের চাইতে ভালো কিছু ওন আমার মনে হয় না একজন কেউ করতে পারে। আমি একটা বই বলবো, ফোর্স করব সেটা না। চলুন এবারে আমরা জেনে আসি বই পড়া সম্পর্কে আমাদের শিক্ষক উত্তম হালদার এবং সবুজ চৌধুরী কি বলছেন। আপনি কেন মনে করেন যে স্টুডেন্টদের ক্লাসের বইয়ের বাইরেও নানা রকমের বই পড়া জরুরি? আমার শুরুতেই মনে পড়ছে এডগার গেস্টের লেখা গুড বুকস যে কবিতাটা। এই কবিতার মধ্যেই কিন্তু বলা আছে যে বুকস আর গুড থিংস টু ওন। আমার মনে হয় একজন মানুষ যা কিছু ওন করতে পারে, সেটা প্রপার্টি হতে পারে, ব্যাংক ব্যালেন্স এটসেট্রা, যাই হোক না কেন, গুড বুকসের চাইতে ভালো কিছু ওন আমার মনে হয় না একজন কেউ করতে পারে। আর আপনি দেখেন, আপনার যে কোনো মুহূর্তে কিন্তু বই একটা ভালো বন্ধুর মতো কাজ করবে। আর শিক্ষার ব্যাপারে তো আসলে বলার অপেক্ষা রাখে না, এটা তো পাঠ্যপুস্তক তো আমাদের আছেই, কিন্তু কেন এক্সট্রা বই পড়তে হবে, কেন আমাদের পাঠ্য বইয়ের বাইরেও যেতে হবে, এইটা নিয়ে আসলে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। আমাদের এই প্রতিষ্ঠানে কিন্তু অনেক কো কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, তার মধ্যে কিন্তু বই পড়া কর্মসূচিটাকে আমরা অনেক বেশি উৎসাহ দিয়ে থাকি। একটা ক্লাসে পড়া শেষ হয়ে গেছে 20 মিনিটের মধ্যে, 20 মিনিট হাতে আছে, টিচার বললেন ঠিক আছে চলো আমরা কিছু বই পড়ি। তো টিচার খুলে দিলেন, ক্যাপ্টেন আসলো, ক্যাপ্টেনের সবাইকে বই ডিস্ট্রিবিউট করলো, পড়লো, একটা পর্যায় পর্যন্ত পড়া থেমে গেল, তারপরে তো পরের সপ্তাহে আবার ওখান থেকে সে পড়লো, সে আনন্দ আর পাচ্ছে। এমনি শিক্ষক যারা আপনারা রয়েছেন তারা কি ওদেরকে অন্য কোনোভাবে অনুপ্রাণিত করছেন যে তুমি এই বইটা পড়ো, বা বই পড়ার পরে যেটা কুইজ, এরকম কোনো সিস্টেম? আমাদের বুক বেস্ট কুইজ হচ্ছে, Okay, আমাদের প্রায় সবগুলো ক্লাবই বুক বেস্ট কুইজ করে থাকে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাব তো করেই, তাছাড়া আমাদের কালচারাল ফোরাম আছে, আমাদের ডিবেট ক্লাবও কিছু কিছু করে থাকে, ইভেন সায়েন্স ক্লাবেরও আছে, সায়েন্স বেসড আমাদের বই পড়া কর্মসূচি আছে, সেটা থেকে কম্পিটিশন, অর্থাৎ বিভিন্ন ক্লাবের মাধ্যমে আপনারা বই পড়ার সুযোগ করে দিচ্ছে। এবং পুরস্কারও দেওয়া হচ্ছে। সবুজ চৌধুরী, আপনাকে স্বাগত জানাই আমাদের বই ভালোবাসি তোমারে অনুষ্ঠানে। একজন শিক্ষক হিসেবে আপনি কেন মনে করছেন যে আসলে স্টুডেন্টদের জন্য বই পড়া খুবই জরুরি, বিশেষভাবে ক্লাসের বাইরের বই? আমি মনে করি একজন শিক্ষার্থী একজন ভালো ছাত্র হওয়ার বাইরেও তাকে দেশ, সমাজ, পরিবার এগুলো নিয়ে ভাবতে হয়। তো এই ভাবার জায়গা থেকেই তাকে বই পড়তে হবে। কেন বই পড়তে হবে? বইগুলো আমাদেরকে সমাজ মনস্ক করে, আমাদেরকে পরিবার, সমাজ এর উপর দায়িত্বশীল আচরণ শেখায়। এই পাঠ্য বই আমাদের যা শেখায়, এটার জন্য হয়তো আমরা ভালো রেজাল্ট করি, ভালো লেখাপড়া করি, চাকরি বাকরি হতে পারে, চাকরি ব্যক্তি হতে পারে। অর্থাৎ আমাদের মানবিকতার গুণাবলী এবং পরমত সহিষ্ণুতার জন্য কিন্তু বই পড়া জরুরি বলে মনে করেন না? জি, অবশ্যই অবশ্যই। মানে এই পরমত সহিষ্ণুতা না থাকলে আমাদের সমাজে কিন্তু শান্তি থাকবে না। না। আপনি যাই বলেন, আমরা আমাদের শিক্ষার্থীদের যতই শিখিয়ে দিই, যদি অন্যের মতকে সহনশীলভাবে সে গ্রহণ করতে না পারে, আমাদের সমাজে বিশৃঙ্খলা লেগেই অর্থাৎ থাকবে। একটা ওপেন মাইন্ডেডনেস। Right. আপনি কিভাবে একজন শিক্ষক হিসেবে স্টুডেন্টদেরকে বই পড়ার ব্যাপারে অনুপ্রাণিত করতে পারেন? আমরা নানাভাবে অনুপ্রাণিত করি। আমি মনে করি আমাদের শিক্ষার্থীরা মনের তাগিদ থেকে বই পড়ুক, আমরা তাদের ভিতরে একটা আগ্রহবোধ তৈরি করে দিই, তার ভিতর থেকে আসুক বই পড়ার, আমরা সেই জায়গাটাকে চাই। আমি একটা বই বলবো, ফোর্স করব সেটা না। আমি ক্লাসে কোনো একটা বই নিয়ে যখন আলাপ করি, শিক্ষার্থীদের জানাই যে এই বইটা ভালো বা এই বইটা আমাদের এইটা শেখায়, ওদের ভিতরে তখন কিউরিসিটি তৈরি হয়। আচ্ছা, এই যে বই পড়ছে, এখন বর্তমান প্রজন্মের কি মনে করেন আপনি, এই সোশ্যাল মিডিয়ায় তারা কি যথেষ্ট বই পড়তে পারছে? যে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় সমস্যাই হলো ওরা প্রিন্টেড বই পড়তে চায় না, ওরা অনলাইনে বই পড়ে, এবং এই বইগুলো থেকে আসলে যেটা শিক্ষণীয় বই এবং কোন বইটাকে আসলে আমাদের পড়া উচিত না,
এইটার ভিতরে পার্থক্যটা ওরা এখন গুলিয়ে ফেলে। কিন্তু সেই জন্য তো শিক্ষকের দরকার, শিক্ষক বলে দেবে যে কোনটা ভালো মন্দের তফাৎ। এইটা আমরা ক্লাসে শ্রেণীকক্ষে করি বিভিন্ন এক্সট্রা কারিকুলাম আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো হয় তার ভিতর দিয়েও চেষ্টা করি যে ভালো বইগুলো পড়তে শিক্ষার্থীদের উৎসাহিত করতে। এই বই পড়ার মধ্য দিয়ে তারা একটা মননশীল একটা জাতীয় জাতীয় উপহার দিতে পারে, মননশীল মানুষ হয়ে ওঠে। আপনাকে অশেষ ধন্যবাদ সবুজ চৌধুরী আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। গিন্নি থেকে শুরু করে ড্রাইভার, বাসার কাজের লোক, তার বিজনেস রাইভাল, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আমরা জানি সেখানকার ছাত্ররা প্রচুর বই পড়ে, বই পড়তে ভালোবাসে। চলুন জেনে আসি আমাদের সেই কোমলমতি বন্ধুরা কি বই পড়ছে, কেন পড়ছে, কিভাবে পড়ছে এবং তারা কতটা সেই বই পড়াকে উপভোগ করছে। অ্যাডভেঞ্চার আর থ্রিলার জনরার বই ভালো লাগে। তবে আমি যদি আমার মোস্ট ফেভারিট বইয়ের কথা বলি তাহলে আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের কাকাবাবু সমগ্র সবচেয়ে বেশি প্রিয়। আমার যে চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তি অনেক বৃদ্ধি পেয়েছে। আমার যে ইমাজিনারি, আমার যে ক্রিয়েটিভিটি, আমার সৃজনশীল ক্ষমতা, সেই সব ধরনের ক্ষমতা আমার কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটি আমার একাডেমিক ক্যারিয়ারে অনেক প্রভাব ফেলেছে। আমরা শুধু বই পড়ার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো না, আমরা বই লেখাও শুরু করব এবং আশা করি যে অমর একুশে বুক ফেয়ারে আমাদের 2টা বই পাবলিশ হবে। এছাড়া আমি এখন যে বইটি পড়ছি সেটি হচ্ছে অ্যানিম্যাল ফার্ম, যেটি জর্জ অরওয়েল লিখেছেন, এবং এইটি আসলে আমি কেন পড়ছি কারণ এটি একটি পলিটিক্যাল ফেবল। এবং এরকমই হাজার হাজার বই আছে যার মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি এবং এটি আমাদের মনের তৃপ্তিকে পূরণ করে। আমার সবচেয়ে পছন্দের রাইটার হচ্ছেন হারুকি মুরাকামি। হারুকি মুরাকামির বিভিন্ন রকমের বই আমি পড়েছি, যেমন নরওয়েজিয়ান উড, আফটার দ্য কোয়াক, এছাড়া আর বিভিন্ন রকম বই। যেই বইগুলো আমি পড়ে থাকি তার মধ্যে অন্যতম একটা নাম বলতেই হয়, সেটা হচ্ছে দ্য কম্পাউন্ড এফেক্ট। কম্পাউন্ড এফেক্ট বইটা পড়ার পর আমি যা বুঝেছি সেটা হচ্ছে যে কীভাবে আমি সময়কে কাজে লাগাতে পারি, সময় যেন আমাকে কাজে না লাগায়। ব্রাউন পেপার ডিটেকটিভ অলোকেশ রয় সিরিজের লেটেস্ট বই, এবং এখানে আমরা একজন মানুষকে খুন হতে দেখি, বিজনেসম্যান রশিদ কুরেশি। মজার ব্যাপার, তার কিন্তু প্রচুর শত্রু। তার গিন্নি থেকে শুরু করে ড্রাইভার, বাসার কাজের লোক, তার বিজনেস রাইভাল, প্রত্যেকেই যেন তাকে মেরে ফেলতে মরিয়া হয়ে উঠেছে। ডিটেকটিভ অলোকেশ রয় যান, সঙ্গে তার 2 সহযোগী উর্মি বোস এবং ক্রাইম রিপোর্টার আসিফ ইমরুল। তারা প্রচুর চেষ্টা করেও, বস্তু সাক্ষ্য সংগ্রহ করেও যেন ঘটনার ঠিক থই খুঁজে পান না। ব্যাপারটা একটু কেমন হয়ে গেল না? অবশেষে অলোকেশ রয় আমাদের যে ভিকটিম রশিদ কুরেশি, তার ঘরে একটা ব্রাউন পেপার দিয়ে তৈরি একটি খাম খুঁজে পান। এবং আমি যদি বলতে চাই, যদি কোন লিডসের কথা বলতে চাই, তাহলে সেই ক্লু সেটি কিন্তু সেই ব্রাউন পেপার। এবার আমাদের প্রশ্ন, ব্রাউন পেপার বইয়ে আমরা যে বিজনেসম্যানকে খুন হতে দেখি তার নাম কি? অপশন এ রশিদ কুরেশি, অপশন বি মইনুল হাসান এবং অপশন সি কৃত্তিমান বসাক। সঠিক উত্তরটি পাঠিয়ে দিন আপনার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং ছবি সহ ইমেলের মাধ্যমে। আমাদের আজকের পর্ব এখানেই শেষ করছি। তবে আপনার বই পড়া সংক্রান্ত যে কোনো তথ্য কিংবা অভিজ্ঞতা জানাতে পারেন আমাদের। আমি অরুণ কুমার বিশ্বাস, ডিটেকটিভ রাইটার, বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে নাগাদ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই বইয়ের সঙ্গে থাকুন।